আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভোট গণনায় দেরি হওয়ার কথা যারা বলছেন তারা ষড়যন্ত্রকারী, খুলনায় বললেন তারেক রহমান। নারী সমাজকে অপমানকারীরা নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করে মন্তব্য। ব্যক্তি গোষ্ঠী পরিবার নয়, নির্বাচনে 18 কোটি মানুষের জয় হবে জামাত আমিরের আশা। মহেশখালীতে ইকোনমিক জোন সহ অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি। ঢাকা 11তে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে এনসিপির নাহিদ ইসলামের রিট। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ। পূর্বাচলে প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ডাদেশ। টিউলিপের 4 এবং রাদোয়ান ও আজমিন সিদ্দিকের 7 বছর করে সাজা। এবং অমর 21শে বইমেলা ঈদুল ফিতরের পর আয়োজনে প্রকাশকদের দাবি, রোজায় কম পাঠক সমাগম ও বড় আর্থিক সংকটের আশঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন প্রসঙ্গ। মহেশখালীতে স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 5 বছরে দেশের অর্থনীতির চিত্র পাল্টে দেওয়া সম্ভব। কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, কোনো ব্যক্তি গোষ্ঠীর বা পরিবারের বিজয় নয়, 18 কোটি মানুষের বিজয় চায় জামাত। কক্সবাজার থেকে তাফিমুল ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের অংশ হিসাবে দক্ষিণ পূর্বাঞ্চলের সফরের প্রথমে কক্সবাজারের মহেশখালীতে জামায়াতে ইসলামের আমিরের জনসভা। নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোর থেকেই সমবেত হতে থাকেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরেন মহেশখালী কুতুবদিয়া আসনের দাঁড়িপাল্লার প্রার্থী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। মহেশখালী কুতুবদিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লেখা হতে যাচ্ছে। এখানে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর হবে মাদারবাড়িতে। ক্ষমতায় গেলে স্থানীয় নানা সমস্যার সমাধানের পাশাপাশি মহেশখালীতে ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারবো। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। জানিয়ে দিন, আমরা সজাগ পাহারাদার, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। সেদিন ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা, সমর্থন, ভোট, বিজয় নিয়ে ঘরে ফিরে শান্তিতে ঘুমাবেন, তাই না? 4টা সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বক্তব্য শেষে জামায়াতের আমির মহেশখালী কুতুবদিয়া আসনের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, মহেশখালী, কক্সবাজার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বলছে আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হবে তারা ষড়যন্ত্র করছে। খুলনায় নির্বাচনী সমাবেশে তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন,
যারা নারীদের অসম্মান করে তারা নিজের স্বার্থে ধর্মের নামে ব্যবসা করে এবং তারাই নানা ষড়যন্ত্র করছে। তারেক রহমান বলেছেন, শিল্পনগরী খুলনাকে আবারও জীবিত করে তোলা হবে। কিছুক্ষণ আগে সমাবেশ শেষ হয়েছে। এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি। রাহুল, তারেক রহমানের বক্তব্য ও দিনের পরবর্তী কর্মসূচি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আলাপে আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে খুলনা যে জনসমাবেশ ছিল, সেই জনসমাবেশটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আপনি জানেন যে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সমাবেশ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেটি শুরু হয়েছিল 22 জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। এটি তার 5ম দফা নির্বাচনী সমাবেশের। খুলনায় সমাবেশটি শেষ হয়েছে। এখন তিনি হেলিকপ্টার করে সরাসরি রওনা দিয়েছেন যশোরের উদ্দেশ্যে। এর আগের সমাবেশগুলো কিন্তু তিনি তার যে নির্ধারিত বাস রয়েছে, যেটিতে লেখা সবার আগে বাংলাদেশ, সেই বাসে করে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলে। তবে আজকে তিনি আসলেন হেলিকপ্টার করে, এবং এই হেলিকপ্টার করে তিনি এসে জনসমাবেশে অংশ নিয়েছেন। এই জনসমাবেশের যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন সেটি মূলত আজকে এই খুলনা নগরীর যে মানুষের জনদাবি, যে 9টি পাট কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং আরো কিছু যে কলকারখানা রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো এখানকার যারা স্থানীয় ধানের শীষের প্রার্থী তারা বারবার করে বলছিলেন যে তারা যদি নির্বাচিত হন, তাদের যিনি নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেগুলো আবারও চালু করার জন্য তারা দাবি জানাবেন। তারেক রহমান কিন্তু সেই তার বক্তব্যে সেটি বলেছেন। আরেকটি বিষয় যেটি বলেছেন যে এই সময়ে যে জামায়াতের আমিরের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে যেটি বিভিন্ন বক্তব্য আসছে, সেটি নিয়ে তিনি বলেছেন নারীদের অসম্মান করার প্রতিবাদ জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে দেশের যে অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে পেছনে রেখে কখনোই রাষ্ট্রীয়ভাবে এগিয়ে যাওয়া সম্ভব না। তিনি তাদেরকে সামনে রাখবেন এবং যার কারণে তিনি ফ্যামিলি কার্ড দিবেন এবং সেই ফ্যামিলি কার্ডে নারীদেরকে স্বাবলম্বী করা হয়। একই সঙ্গে বলেছেন যে যারা বলছে যে এই নির্বাচনে ভোট গণনা করতে অনেক সময় লাগবে, তাদের উদ্দেশ্য ভিন্ন, তারা ষড়যন্ত্র করেছে। এবং তিনি এটাই বলেছেন যে যারা নারীদেরকে অসম্মান করছে তারাই এই ষড়যন্ত্র করছে। তবে একদম বক্তব্যের শেষ দিকে তিনি এই খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই 3 জেলার যারা ধানের শীষের প্রার্থী রয়েছে তাদেরকে এখানকার জনগণের সামনে পরিচয় করে দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি ধানের শীষে ভোট চেয়েছেন। এবং যেই কথাটি তিনি বারবার বলছেন যে রাষ্ট্র উন্নয়নে তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে, এবং তিনি যেই অঞ্চলেই যাচ্ছেন, আমরা দেখেছি উত্তরাঞ্চলে সেখানকার উন্নয়নের পরিকল্পনা দিয়েছেন, আমরা দেখেছি সিলেট, চট্টগ্রামে সেই অঞ্চলকে কিভাবে উন্নয়ন করবেন তার নির্দিষ্ট পরিকল্পনা দিয়েছেন, এবং এই দক্ষিণাঞ্চলকে তিনি কিভাবে উন্নয়ন করবেন, এবং তিনি বলেছেন যে এই শিল্পনগরীকে আবারও জীবিত করবেন, তিনি সেই পরিকল্পনাগুলো তুলে ধরেছেন, এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তিনি ধানের শীষে ভোট চেয়েছেন এবং সবার কাছে সহযোগিতা চেয়েছেন। যেহেতু হেলিকপ্টার করে তিনি ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রচারণা। ইশতেহার হাতে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চলছে নির্বাচনী জনসভা, উঠোন বৈঠক সহ নানা কর্মসূচি। লায়লা নওশিনের রিপোর্ট। বহু প্রত্যাশিত ভোটের বাকি আর 10 দিন। ভোটারদের মন জয় করতে জমজমাট প্রচারে মুখর দেশের সব জনপদ। চলছে বিরামহীন জনসংযোগ। হাটে ঘাটে, মাঠে বন্দরে, উঠোনে পথে ভোট চেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বগুড়া 6 আসনের রাজাপুর, গোকুল ও এরুলিয়া সহ বিভিন্ন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে দলের নেতাকর্মীরা। নাটোর 2 সদর ও নলডাঙ্গা আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলা সদরের কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে নির্বাচনী প্রচার চালান। অবস্থার মধ্যেও আমি মনে করি শান্তির রাজনীতি, আমি শান্তির রাজনীতি বিশ্বাস করি। আগামী দিনে নাটোরের উন্নয়ন, নাটোরকে একটা শান্তির শহর আমি পরিণত করতে চাই। জয়পুরহাটে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যারা অন্যায় অত্যাচার করে তারা মাঝখানে রাজত্ব চালিয়ে যাচ্ছে, অতএব আপনারা কি এই রাজত্ব চলতে দিতে চান? নওগাঁ 3, বদলগাছি ও মহদেবপুর আসনে বিএনপির নির্বাচনী জনসভা হয়েছে।
ভোলা 1-এর বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সদর উপজেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। আপনারা জামাতের কোনো নেতারা কোনোদিন দেখেছেন যে বন্যা হোক, খরা হোক, পানি উঠুক, তারা সবাই দল বেঁধে মানুষের পাশে দাঁড়িয়েছে। কুড়িগ্রাম 2 আসনে এনসিপির প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ জেলা সদরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেন। লালমনিরহাটে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলার 3টি আসনের 22 জন প্রার্থীর 110 প্রতিনিধি এতে অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া গণসংযোগ ও সভা করেছেন। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের 11 দলীয় জোট প্রার্থী মাহবুব আলম উঠান বৈঠক, পথসভা এবং জনসংযোগ করেছেন। নরসিংদীর চিনিশপুরের পুরানপাড়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। নড়াইল 2 আসনের বিএনপি প্রার্থী AZM ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এর সমর্থনে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভা হয়েছে। ময়মনসিংহ 10 আসনে সমাবেশ করেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। ঝালকাঠি 1-এর জামায়াত প্রার্থী ডক্টর ফয়জুল হকের নির্বাচনী জনসভা হয়েছে। চাঁদপুর 3 আসনে সদর উপজেলার রামপুর ইউনিয়ন এবং পৌর 12 ও 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। ভোলা 2-এর জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ ফজলুল করিম ও ভোলা 4-এর বিএনপির প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পথসভা করেছেন। বরিশালে বিএনপি আয়োজিত আওয়ার পলিসি ইয়োর ফিউচার শীর্ষক আলোচনা সভা হয়েছে। সে সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। লাইলা নওশিন, চ্যানেল আই। দ্বৈত নাগরিকত্ব তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী ডক্টর MA কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন ওই আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, এই সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে। সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন, এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন, যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। আমরা রিটে রুল ইস্যু চেয়েছি এবং তার যে প্রার্থিতা বহাল করা হয়েছে নির্বাচন রিটার্নিং অফিসার কর্তৃক, সেটিকে আমরা স্থগিত চেয়েছি। এবার অন্যান্য সংবাদ। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনাকে 5 বছর করে মোট 10 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 6 মাস করে আরও 1 বছরের সাজার রায় দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছরের এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিককে 7 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজিত চায়ের আড্ডা অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার জাইমা রহমান। কিছুক্ষণ পর তিনি বক্তব্য দিবেন। বনানী DOHS-এ চলছে অনুষ্ঠান, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই নির্বাচন পরিচালনা কমিটি, বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি যে আয়োজিত যে প্রোগ্রাম চায়ের আড্ডা, এই চায়ের আড্ডা অনুষ্ঠানে কিন্তু কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি আসবেন এখানে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুদিন আগে একটি কন্টেন্ট ক্রিয়েশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রিলস প্রতিযোগীদের মধ্যে যে 10 জন বিজয়ী হয়েছিলেন তাদের নিয়ে হচ্ছে রাষ্ট্র গঠনে তাদের যে পরিকল্পনা এবং তাদের যে প্রস্তাব এবং তাদের যে চিন্তাভাবনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলে তারেক রহমান, জাইমা রহমান এবং সেই তরুণদের সাথে। এবং তারই একটি ধারাবাহিকতায় আজ আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানের এবং এই বনানী DOHS-এর এই মাঠটিতে এই প্রোগ্রামটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। এখানে যারা আছেন এই তরুণদের নিয়ে মূলত আলোচনা
হবে তরুণরা আসলে ঠিক কিভাবে আগামীতে এই বাংলাদেশ বিনির্মাণে কিভাবে রাষ্ট্রকে দেখতে চায় এবং তাদের যে পরিকল্পনা রাষ্ট্র নিয়ে এবং তাদের যে প্রস্তাব এবং তাদের যে কণ্ঠস্বর, তরুণদের কণ্ঠস্বর এবং রাজনীতিকদের কণ্ঠস্বরকে একত্রিত করে যে বিষয়গুলো আসলে রাষ্ট্র বিনির্মাণে সামনে আনা যায় এবং যে বিষয়গুলো আসলে তুলে ধরা যায় এবং যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রসঙ্গগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আলাপ আলোচনা হবে এবং ব্যারিস্টার জাইমা রহমান নিজেই থাকবেন, এখানে উপস্থিত হবেন, তাদের সাথে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন এবং তারা আসলে ঠিক কীভাবে বিষয়গুলো নিয়ে ভাবে রাষ্ট্র বিনির্মাণে। এবং আমরা গতানুগতিক অনেক রাজনীতি যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলো কিন্তু এখন অনেকটা পরিবর্তন করা হচ্ছে। বিএনপি তরুণদের চিন্তাভাবনা নিয়ে কাজ করছে, অনেক ধরনের কর্মসূচির আয়োজন করে। মির্জা ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। হাত খুলে ঋণ দিয়ে হাত পুড়েছে বলে এখন হাত গুটিয়ে রাখা যাবে না, ব্যাংকারদের উদ্দেশ্যে এই পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে ঋণ দিতে সাবধানতা অবলম্বনের পাশাপাশি আদায়ে সাহসী হতে বলেছেন তিনি। পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংকিং খাতের কার্যক্রমে এগিয়ে নেওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। রিজভী নিউজের রিপোর্ট। নজিরবিহীন লুটপাট আর অনিয়মে জর্জরিত দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ এখন পৃথিবীতে সর্বোচ্চ। বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি 40% কাছাকাছি। এমন প্রেক্ষাপটে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন। 1234টি শাখায় 2 কোটিরও বেশি গ্রাহক নিয়ে একসময় সবচেয়ে বড় ব্যাংকটি হলমার্ক কেলেঙ্কারির ধকল কাটিয়ে আবারও হারানো জায়গায় ফেরত আসার চেষ্টায় সফল হতে চলেছে। আজকে আমাদের গভর্নর মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয়, আজকে যদি আমাদের এই পারফরমেন্স না হতো ব্যাংকের, তাহলে হয়তো ওনারা ডিফারেন্ট টোনে কথা বলতেন, আর আমিও এবং আমরা অনেকে এমডিও একটু মুখ লুকিয়ে লুকিয়ে স্টেজে বসে থাকতাম। আমরা সবাই জানি যে সোনালী ব্যাংক আসলে আমাদের ব্যাংকিং সেক্টরে জনগণের জন্য ট্রাস্ট এবং কনফিডেন্সের একটা জায়গা। ব্যাংকারদের সাবধানী হতে বলেন আর্থিক খাতে 2 অভিভাবক। সোনালী ব্যাংক এটা উত্তম এবং প্রকৃষ্ট একটা উদাহরণ, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রি, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, অন্যদের জন্য আপনার উদাহরণ সৃষ্টি করতে পারবে। অতীতে ঋণ দেওয়ার কার্যক্রমের জন্য হয়তো হাত পুড়েছে, সেই জন্য ঋণ দেওয়ার থেকে বিরত থাকে অনেক ক্ষেত্রেই, কিন্তু সেটা তো হলে চলবে না। আমাকে তো ইনোভেশন করতে হবে, আমাকে তো ঋণের মাত্রা বাড়াতে হবে। আমি যদি 2 লক্ষ কোটি টাকা ঋণ নেই, ডিপোজিট নেই আগামী অর্থ বছর, আমাকে অবশ্যই একটা 80% মতো ঋণ দিতে হবে। তো সেই জায়গাটায় কিন্তু সোনালী ব্যাংক অনেক কিছু করার আছে। সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন জানান, এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ 15.34%। এবছর মুনাফার লক্ষ্য ধরা হয়েছে 10,000 কোটি টাকা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে ভাষার মাস। অমর একুশে বইমেলা 2026 পবিত্র ঈদ উল ফিতরের পর আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রকাশকরা। তারা বলেন, রোজার মধ্যে বইমেলা আয়োজন করা হলে পাঠক সমাগম কম হবে, এতে প্রকাশনা শিল্প বড় ধরনের আর্থিক সংকটে পড়বে। সংখ্যাগরিষ্ঠ সৃজনশীল প্রকাশকের মতামতের প্রতি সম্মান জানিয়ে বইমেলা আয়োজনের দাবি জানান তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে 20 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দেয় বাংলা একাডেমি। কিন্তু ঘোষিত তারিখে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে 31টি প্রকাশনা সংস্থা। তারা চান পবিত্র ঈদ উল ফিতরের পরে অমর একুশে বইমেলার আয়োজন। এই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন। বইমেলার তারিখ পরিবর্তন, ভাড়া মওকুফ ও অবকাঠামো নির্মাণ, বই ভাতা চালু ও বই ক্রয় নীতি সংস্কার সহ 4 দফা দাবি জানান প্রকাশকরা। ফেব্রুয়ারির শুরুতেই রোজা এবং সামনে ঈদ, এই সময়ে মানুষের বাজেটে সিংহভাগ চলে যায় পোশাক ও খাদ্যদ্রব্যে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে মেলার প্রধান ক্রেতা শিক্ষার্থীরা ঢাকায় থাকবেন না। পাঠক শূন্য মেলায় স্টল দেওয়া এবং জেনে শুনে বিষপান করা একই কথা। জাতীয় নির্বাচনের ডামাডোলে প্রেস এবং বাইন্ডিং, শ্রমিক ও স্টল নির্মাণের কারিগর পাওয়া দুষ্কর হবে।
প্রকাশনা শিল্প দুর্বল হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশের সামগ্রিক সাংস্কৃতিক চর্চা বলে জানান তারা। একটি জাতীয় আয়োজন, কিন্তু সেই আয়োজনে সরকারি কোনো অর্থ বরাদ্দ থাকে না। পুরো মেলাটাই আয়োজন হয় প্রকাশকদের অর্থ এবং আপনার স্পন্সরের পয়সা দিয়ে। যে সরকারের কাছ থেকে বা বাংলা একাডেমির কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি। রমজানের পরে প্রতিকূল অবস্থা যদি একটু থাকেও সেটাকে সেইভাবে আমাদের প্রস্তুতি নিয়ে আমাদের মেলাটা যদি আমরা আয়োজন করি, সেটি অনেক ভালো একটি মেলা হবে। আমরা চাই যে ঈদের পরে একটি সুন্দর প্রাণবন্ত একটি মেলা, যে মেলাটি পাঠক, প্রকাশক এবং লেখক বান্ধব মেলা হবে। বিভিন্ন কারণে আমরা চিন্তা করি যে এখন সম্ভব না, ধর অবকাঠামো করাও তো একটা অনেক কাজ। হল বন্ধ হয়ে যাবে, গ্রামে যাবে। সবচেয়ে বড় কথা হলো আমি আমার স্টলে যে ধর্মেই থাকেও যদি কেউ রোজা রেখে ইফতারি করার পর আমি তারাবি পড়তে যাই, তো আমরা ওই স্টলটা আমরা কীভাবে চালাবো, যদি আমি তো বাধা দিতে পারবো না। দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছে প্রকাশকরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেওয়ার। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। ড্রাগন ফলের বাগানে আধুনিক প্রযুক্তি ব্যবহার বদলে দিয়েছে দৃশ্যপট। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়গোপালপুরে এক উদ্যোক্তা এলইডি আলো কাজে লাগিয়ে অমৌসুমেও ড্রাগন ফল উৎপাদনে সফল হয়েছেন। এবার প্রকৃতি সংবাদ। আইন উপেক্ষা করে গাইবান্ধার লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য জটিলতার স্থানীয়রা। ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট গণনায় দেরি হওয়ার কথা যারা বলছেন তারা ষড়যন্ত্রকারী, খুলনায় বললেন তারেক রহমান। নারী সমাজকে অপমানকারীরা নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করে মন্তব্য। ব্যক্তি, গোষ্ঠী, পরিবার নয়, নির্বাচনে 18 কোটি মানুষের জয় হবে জামাত আমিরের আশা। মহেশখালীতে ইকোনমিক জোন সহ অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি। এবং পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ডাদেশ, টিউলিপের 4 এবং রাদওয়ান ও আজমিন সিদ্দিকের 7 বছর করে সাজা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।